আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে খুন করা হয়েছে বছরের পর বছর? মানবাধিকার দিবসে সোহরাওয়ার্দীতে গুম খুনের শিকার পরিবারগুলোর গণজমায়েত, মায়ের ডাকের আয়োজনে আওয়ামী দুঃশাসনের বর্ণনা, স্বজনকে ফিরে পাওয়ার আকুতি। আমাকে মারি, আমাকে কারেন্টের বিলের সাথে ঝুলে রাখবো, আমি কেন জিডিটা করলাম। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করলেন আপিল বিভাগ। জনগণের ম্যান্ডেট নয়, রাজনৈতিক কারণেই ছিল এই সিদ্ধান্ত, বললেন অতিরিক্ত অ্যাটর্নি। সবচেয়ে বড় যেটা যে এটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। 5 কার্যদিবসের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানার ব্যাংক হিসাবের বিবরণ চায় বিএফআইও। আছেন জাফরুল্লাহ শরাফত সহ বঙ্গবন্ধু মেমোরিয়ালে জড়িতরা। র্যাব বিলুপ্তির আহ্বান বিএনপির পুলিশ সংস্কার কমিটির। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনে বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা দলটির। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগ আমলে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের আয়োজনে আওয়ামী শাসন আমলে গুম, খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচিতে এই দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকারের সময় জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, গুম, খুন সহ বিভিন্ন সময়ে হওয়া জুলুমের বিচার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এই গণজমায়েত। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীরা এতে অংশ নিয়েছেন। নির্যাতন, নিপীড়নের বর্ণনা তুলে ধরে অনেকে এসব ঘটনার বিচার দাবি করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যোগ দিয়েছেন। আমাকে মারি, আমাকে কারেন্টের বিলের সাথে ঝুলে রাখবো, আমি কেন জিডিটা করলাম। নিশিরাত আমি একটা মেক্সি পরি, একটা বকরাও নেই, একটা মেক্সি পরি আমি ঢাকায় চলে আসি। আওয়ামী লীগের দোসররা পুলিশ দিয়ে লেলি দিয়ে আমাদের বাগান বাড়ি থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে দীর্ঘ 3 দিন গুম করে রাখে। গুম করে রাখার পরে আবার আমাদেরকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে বাগানে নিয়ে তুলে নিয়ে গিয়ে কোরবানের গরু যেমন জবাই করে পুলিশ, ওই রকম করে 12-14 জন সিবি ধরে পুলিশে পায়ে গুলি করে। তৎসালিং করার পরে উলঙ্গ করে কারেন্টের শর্ট দিতে হয়েছিল শরম জায়গায়। এরপরে অনেক কিছু বলছিল, হ্যাংকাম মারে আবার ওই সিঁড়ির তলে রেখে দিয়েছিল। 14 সালে আমাকে বাড়ি থেকে গুম করা হয়েছিল, গুম করে আমাকে 2 মাস গুম করে রাখছিল। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েত কাভার করছেন সহকর্মী মনিরুল ইসলাম। এই মুহূর্তে যাব তার কাছে। মনির, অনেকেই তো এর মধ্যে বক্তব্য রেখেছেন, কি বলছেন তারা? আসলে হাজারো মানুষ একাধারে বলতে গেলে শতাধিক মানুষও বক্তব্য রাখছেন এখানে। এই বক্তব্য রাখার সারিতে যেমন আমরা মঞ্চে এখন আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ছাত্র নেতৃবৃন্দ আছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন। একই সাথে গুরুত্বপূর্ণ যাদেরকে এখানে এই অনুষ্ঠানে যাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন সময় গুম খুনের শিকার, বিভিন্ন সময় নির্যাতনের শিকার, গুম থেকে ফিরে আসা যারা, তাদের বা যারা ফিরে আসেননি তাদের আত্মীয় স্বজনরা এখানে বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমরা একজন দেখছি যে ক্রসফায়ার একজন নিহত একজন রাজনৈতিক নেতৃবৃন্দ তার সন্তান বক্তব্য রাখছে। ঠিক এইরকম কারো ভাই মারা গেছে, কারো স্বামী গুম হয়েছেন, কেউ এতিম হয়েছেন। তো এই ধরনের আত্মীয় স্বজন বা ভুক্তভোগীরা হাজারো মানুষ সারা দেশ থেকে এখানে এসেছেন, জেলা থেকে ইউনিয়ন থেকে এখানে এসেছেন। আমরা দেখছি যে মায়ের ডাক, এই যে তারা
এই কর্মসূচি করছে সোহরাওয়ার্দী উদ্যানে বিচারের দাবিতে এক হয়ে আওয়াজ তুলি। তারা আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তারা আওয়ামী সরকারের ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের নিয়ে তারা গণজমায়েত করছে। একটা সময় যত মনে পড়ে, একটা সময় হচ্ছে প্রেস ক্লাব কেন্দ্রিক বিভিন্ন মানববন্ধন কর্মসূচি বা হচ্ছে ছোটখাটো সভা সমাবেশে এই মায়ের ডাক তারা কর্মসূচি চালাতো। বছরের পর বছর তারা ছিল সক্রিয় ছিল, কিন্তু এইবার আমরা দেখলাম যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের গণজমায়েতে, বিশেষ করে হাজারো মানুষের এই যে ভুক্তভোগীদের তারা একসাথ করে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটা প্ল্যাটফর্মে বা একই ব্যানারে বা একটা মঞ্চে হাজির করে একটা বড় পরিসরে জানান দিল মায়ের ডাক। এবং তাদের একটাই দাবি, একটা উদ্দেশ্য আজকের এই কর্মসূচি, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই সময় যারা বিশেষ করে এই সাম্প্রতিক যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার, এবং ওই সময় বিভিন্ন গুম খুন বা এই যে নিখোঁজ করা বা হচ্ছে নির্যাতন করেছেন তাদের বিচারের দাবি তোলা হচ্ছে এই কর্মসূচি থেকে। শুধু যে গুম খুন তা নয়, পিলখানা হত্যাযজ্ঞের মতো বিভিন্ন ঘটনাক্রমে বিভিন্ন ঘটনাবহুল যেসব হত্যাযজ্ঞ হয়েছে, হত্যার ঘটনা ঘটেছে, সেই সব ঘটনাও ধরে ধরে প্রতিটি ঘটনার তদন্ত এবং বিচারের দাবি করা হচ্ছে। বিচারের দাবি চাচ্ছেন তারা। অনেক ধন্যবাদ মনির আপনাকে। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করলেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করে আজ মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, জনগণের ম্যান্ডেট নয়, রাজনৈতিক কারণেই ছিল এই সিদ্ধান্ত। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে 2020 সালের 10 মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। মঙ্গলবার এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। অতিরিক্ত অ্যাটর্নি বলেন, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান নয়। জয় বাংলাকে আওয়ামী লীগ দলীয় স্লোগান বানায়। বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না বলেও জানান এই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। সেই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা এসব ট্রাস্টে টাকা দিয়েছেন তা খতিয়ে দেখতেই এই তলব। তাছাড়া এই ট্রাস্টের টাকা কি কাজে ব্যবহার করা হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই বেরিয়ে আসে বিগত সরকারের নানা দুর্নীতির খবর। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় 2013 সালে 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট, পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এই সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমান। মঙ্গলবার তারেক রহমানকে দেওয়া 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করেছেন। ওই যে জনাব তারেক রহমান সাহেবকে ফাঁসাতে হবে,
যে কারণে তিনি সেই অর্ডিন্যান্সের আন্ডারে মামলা দায়ের করলেন। মামলাটাই ছিল ভয়েড অব ইনিশিও, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি জনবান্ধব এবং বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করারও প্রস্তাব দিয়েছে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। বিচার বহির্ভূত হত্যা, গুম, হয়রানি এবং অপেশাদার আচরণের জন্য গেল 15 বছর সমালোচনার শীর্ষে ছিল র্যাব ও পুলিশ। জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে আরও সংকটে পড়ে বাহিনীর ভাবমূর্তি। অভিযুক্ত পুলিশ সদস্যদের কেউ কারাগারে, কেউ আত্মগোপনে। দাবি ওঠে পুলিশ বাহিনী সংস্কারের। সেই প্রেক্ষিতে সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ দিতে বিএনপি গঠন করে সাবেক সচিব, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি। মঙ্গলবার পর্যালোচনা শেষে তুলে ধরে 5 দফা প্রস্তাব। এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় ভারতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিকে যাবে। সুতরাং এই মুরব্বিয়ানা অথবা আমাদের উপর খবরদারি, এটা ভারতকে পরিহার করতে হবে। ভিনদেশি অপসংস্কৃতির বিরুদ্ধে 16 ডিসেম্বর রাজধানীর মানিক মে এভিনিউতে বাংলা গানের কনসার্ট হবে, এমন ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী সামাজিক সংগঠন সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য আগামী 16 ডিসেম্বর মানিক মে এভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। সবার জন্য উন্মুক্ত থাকবে কনসার্টটি, যাতে গান পরিবেশন করবেন জেমস, হাসান, জেফার, কণাসহ লালন ও বাউল শিল্পীরা। সোলস, শিরোনামহীন, আর্টসেল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ শাসন আমলে বঞ্চিত 754 জনকে সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এই সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে কমিটি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিটি প্রধান জাকির আহমেদ খান এই প্রতিবেদনটি পেশ করেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের 3 মাস সময় দেওয়া হয়। 5 সদস্যের এই কমিটি 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থায় শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন প্রতিবেদনে। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে সহ 2টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি। কূটনীতিকভাবেই এগোতে হবে জানাচ্ছে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো। সোমবার সকাল 11টায় এই ঘটনা ঘটে। মোংলা ফেয়ারওয়ে থেকে আনুমানিক 24.7 নটিক্যাল মাইল ডাউনে বাংলাদেশি 2টি ফিশিং বোট লাইলা 2 এবং C&A এগ্রো লিমিটেডের মেঘনা 5 ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বিষয়টি যমুনা টেলিভিশনকে জানান C&A এগ্রো লিমিটেডের ম্যানেজার অপারেশন। তার দাবি, বাংলাদেশের সমুদ্র সীমায় ট্রলারগুলো মাছ ধরছিল। এ সময় হঠাৎই ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এই বিষয়ে সামুদ্রিক মৎস্য দপ্তর বরাবর চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। বাস্তবতা মেনে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই ভোজ্য তেলের দাম লিটারে 8 টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ERF এর মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান তিনি স্বীকার করেন আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার।
তবে আগামীতে যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিতে কাজ চলছে। রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। আয়োজনে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণ তুলে ধরেন। গতকাল আমরা তেলের দাম ৮ টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেন উপদেষ্টা। জানান, ভবিষ্যতে দাম নিয়ে যে কোনো ধরনের সংকট এড়াতে সরকার কাজ করছে। সিন্ডিকেট নিয়ে যে আলোচনাটা হয়, আমরা জানি যে তেলের বাজারে বা চিনির বাজারে অফকোর্স মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক বলি বা আমদানিকারক বলি, যারা এই মুষ্টিমেয় কয়েকজন কাজ করে, এর মধ্যে একজন সর্ববৃহৎ যে উনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের মতো জবাবদিহিতামূলক সরকার আগে কখনো ছিল না। দ্রব্যমূল্য কমাতে সরকার একনিষ্ঠভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসছে কিনা আমি জানি না। আমরা আমাদের যেগুলো কাজ যা করছি, যা হচ্ছে, আপনি আগে দেখেছেন তো যে আগের প্রাইম মিনিস্টার আপনি কটা প্রেস রিলিজ পেতেন। আমাদের এখানে যতগুলো ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটা প্রেস রিলিজ দিচ্ছি। ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ডে আলুর সিন্ডিকেট নিয়ে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন। কৃষিকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় জানান বিজয়ীরা। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ, কারণ এই নতুনত্ব কাজগুলো ক্ষেত্রে আনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে নতুনত্ব আনার ক্ষেত্রে তারা আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আগামীতে যাতে আরও ভালো রিপোর্ট করতে পারি, সেই জন্য এই পুরস্কার আমাদেরকে অনুপ্রেরণা হিসেবে কাজ দেবে। আজকে যেহেতু অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমি এই সুযোগটা হাতছাড়া করে নাই, মাকে নিয়ে এসেছি আমি সাথে করে, খুব ভালো লাগছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।